ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নারীসহ প্রাণ হারালেন 10 জন। চলছে উদ্ধার কাজ। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জ, পানিবন্দী লাখ লাখ মানুষ, সীমাহীন দুর্ভোগে নগরবাসী। এবং পানির দরে চামড়া কিনলেও ন্যায্য দাম দেওয়ার দাবি ট্যানারি সমিতির, উল্টো দুষলেন মৌসুমী ব্যবসায়ীদের। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 7 রোহিঙ্গা সহ 10 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 জন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। গতরাতে বিভিন্ন সময় উখিয়ার 8, 9, 10 ও 14 নম্বর ক্যাম্পে এসব পাহাড় ধসের ঘটনা ঘটে। সহকর্মী সৌরভ দেবের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। মঙ্গলবার রাত থেকে কক্সবাজারে শুরু হয় প্রবল বর্ষণ। টানা বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রাণ যায় 10 জনের। ভোরের আলো ফুটতেই ফুটে ওঠে সেই ক্ষতচিহ্ন। মাটি চাপা পড়া থেকে একে একে উদ্ধার করা হয় মরদেহ। ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের সাথে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও এপিবিএন। এ সময় পাহাড়ের 8 নম্বর শিবির থেকে উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। পরে একে একে 9 নম্বর শিবির থেকে 1 জন, 10 নম্বর শিবির থেকে একই পরিবারের 4 জন, 1 ও 14 নম্বর শিবির থেকে উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। প্রায় 7টা বাজে দিয়ে মানুষ কি করে ফেলে, কিন্তু সকালে মানুষ বাড়ি স্কুলে ঢুকে মায়ের বড় স্কুলে। নিহতদের মধ্যে 2 জন স্থানীয় বাসিন্দা, বাকিরা সবাই রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। স্থানীয় একজনের পরিবারকে দেওয়া হয়েছে সরকারি সহায়তা। ক্যাম্প 14 সংলগ্ন 12 বছরের একটি ছেলে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারকে তাৎক্ষণিকভাবে দাফন কাফনের জন্য 10,000 টাকা প্রদান করেছি এবং পরবর্তী সহযোগিতা আমরা প্রদান করব। খুবই ঘনবসতি এখানে, জানেন এখানে অন্যত্র রাতারাতি সরিয়ে ফেলাটা ডিফিকাল্ট। তারপরেও তো চ্যালেঞ্জ আছে, তারপর আমরা লোকাল প্রশাসনের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এদিকে টানা বৃষ্টিতে পাড়ের ঝুঁকিতে থাকা মানুষদের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাত্র 20 দিনের মাথায় দ্বিতীয় দফা বন্যার কবলে সিলেট। গত 27 মে আগাম বন্যার কবলে পড়ে সিলেট। সেই রেশ কাটতে না কাটতেই আবারও বড় বন্যার কবলে সিলেট নগরী ও জেলার বিস্তীর্ণ অঞ্চল। জেলা প্রশাসন বলছে এ পর্যন্ত মহানগরের 21টি ওয়ার্ড ও জেলার 1323টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 7 লাখ মানুষ বন্যায় আক্রান্ত। এর মধ্যে সিলেট মহানগরে পানিবন্দী 1.5 লক্ষ মানুষ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 17 জুন ঈদের দিন ভোররাত থেকেই সিলেটে শুরু হয় ভারী বর্ষণ, সঙ্গে নামে পাহাড়ি ঢল। সকাল হতে না হতেই তলিয়ে যায় মহানগরের অনেক এলাকা। গত কয়েকদিনের টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে মহানগরের 21টি ওয়ার্ড ও জেলার প্রায় 1323টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে 6,75,937 জন মানুষ বন্যা আক্রান্ত। এর মধ্যে সিলেট মহানগরেই পানিবন্দী 1.5 লক্ষ মানুষ। বাসায় যাবো, আপনার চিন্তা করতেছি কিভাবে যাবো, রিক্সা নেই, আপনার যানবাহন নাই, আপনি বাসার দিকে আপনার পানি হয়ে গেছে। আপনি অফিসে যাওয়ার কোনো সুবিধা নাই, এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা নাই। যে বন্যার কারণে না পারি গাড়ি চালাইতে, না পারি ঘর থেকে বাইরে হইতে, খুবই সমস্যার মধ্যে আছি আমরা। বলতে কি আর যে সীমাহীন অবস্থা, দুর্ভোগের মধ্যে আমরা আছি। মহানগরের শাহজালাল উপশহর, যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, সোভানীঘাট, কালীঘাট, কামারগড়, মাসিমপুর, তালতলা, জামতলা, কাজিরবাজার, মদিনা মার্কেট, আখালিয়া, মেজরটিলা ও দক্ষিণ সুরমার লাউয়াই, বড়ইকান্দি, আলমপুর সহ বিভিন্ন এলাকায় অনেকের বাসাবাড়িতে গলা পর্যন্ত পানি। নিচু এলাকাগুলোর কলোনি বা বাসাবাড়ি প্রায় পুরোটাই তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে চরম বিপাকে এসব এলাকার মানুষ। বিশেষ করে আমাদের উপশহর এলাকাটা খুবই নাজুক অবস্থা। অল্প বৃষ্টিতে উপশহর ড্রেনগুলো পানিতে ভরে যায়, আমাদের বাসা বাড়িতে পানি উঠে যায়। অফিস করতে সমস্যা হচ্ছে, পারলাম না, কোনো বাস উঠতাম পারলাম না, কিলার জোরতাম, কিলা থেকে ভাত খাইতাম, আমরা গরিব সব মরে গেছি। আমরা উপায়টা কিছু হইতো একমাত্র আল্লাহ জানে। এমন পরিস্থিতিতে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও বেশিরভাগই যেতে চাচ্ছেন না নিজ বাসাবাড়ি ছেড়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে প্রায় ৮০% এলাকা। এরই মধ্যে জেলার ৬৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার প্রায় ৪.৫ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। এদিকে মৌলভীবাজারে ৬ উপজেলার ৩৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানি এবং বৃষ্টিপাত বেড়ে চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে তিস্তার পানি বেড়ে রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সহকর্মী মেহেদি হাসান ও সালে এলাহি কুটির পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে গত দুদিন পাহাড়ি ঢল ও বর্ষণে বাড়তে শুরু করেছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বর্তমানে ছাতক, দোয়ারা বাজার সদর উপজেলা সহ জেলার প্রায় ৮০% এলাকা প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এবং তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর পানির গতি আগের চেয়ে কিছুটা কমেছে। এরই মধ্যে সুনামগঞ্জ জেলা সদরে ৫,০০০, বিশ্বম্ভরপুরে ২২,০০০, শান্তিগঞ্জে ১৫,০০০, জগন্নাথপুরে ৩৭,০০০, দোয়ারা বাজারে ৫০,০০০, দিরায়ে ৭৮,০০০ এবং ছাতকে ২ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। গ্রামের বাড়িতে অলরেডি পানি ঢুকে গেছে, তাদেরকে আমরা শহরে আনার চেষ্টা করছি, কিন্তু আজকে সকাল থেকে শহরের অবস্থাও ভালো নেই। গরু অসুস্থ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের ভিতরে পানি আছে। এখন বাচ্চা কাচ্চা লিয়ে অনেক মানুষে উগারে এর উপরে পানির অবস্থা খুব বেশি খারাপ, ভয়ানক। আমরা বর্তমানে আমাদের বাসায় কতটুকু জল আছে, ঘরে পানি ঢুকছে কালকে রাত্রের থেকে, এখন তো আছি বড় ভীষণ কষ্টের মধ্যেই। বৃষ্টিপাত বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বন্যার্তদের জন্য ৫৩১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় ত্রাণ, শুকনো খাবার সহ সরকারি সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এই আশ্রয় কেন্দ্র সহ সার্বিক বিষয়ে অব্যাহত রয়েছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের ৬টি উপজেলার ৩৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছেন প্রায় ২ লাখ মানুষ। বুধবার সকাল পর্যন্ত ধলাই নদীর পানি রেলওয়ে ব্রিজ এলাকায় বিপদসীমার ২৩ সেন্টিমিটার, মনু নদীর পানি ৮ সেন্টিমিটার, জুড়ি নদীর পানি ১৯৯ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা মোকাবিলায় জেলায় ৯৮টি আশ্রয় কেন্দ্র, ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা সহ দুর্গতদের জন্য ত্রাণ সরবরাহ উদ্ধারে কাজ করছে জেলা প্রশাসন। ভারী বর্ষণ সহ উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের প্রধান নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। এরই মধ্যে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। অন্য নদ নদীর পানি বেড়েই চলেছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে রংপুরের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নাঞ্চলের কিছু কিছু স্থানে পানি উঠেছে, বন্যার পানি, বাট মূলভূমিতে এখনো বন্যা আক্রান্ত হয়নি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এভাবেই পানি ওঠানামা করবে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে পরিচ্ছন্নতার খবর। সংকটে ধুঁকছে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। বিশ্ববাজারের সাথে তাল মেলাতে না পারায় পিছিয়ে যাচ্ছে এ খাত। ঈদকে কেন্দ্র করে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও তার প্রভাব নেই বাজারে। নানা অজুহাত দেখিয়ে কম দামে চামড়া কিনছেন এ খাতের ব্যবসায়ীরা, যদিও সংবাদ সম্মেলনে এসে আবার নিজেদের পক্ষেই সাফাই গাইলেন ট্যানারি মালিকদের নেতারা। মাজহারুল ইসলামের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও পানির দামে চামড়া বিক্রি করতে হয়েছে কোরবানি দাতাদের। সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কিনে বড় লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করলেন সরকারের বেঁধে দেওয়া দামেই ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করছে। মৌসুমি ব্যবসায়ী আপনার কিন্তু ৫০০-৬০০ টাকা এই চামড়া কিনেছে, কিন্তু ট্যানারি মালিক কিন্তু কোনোভাবেই আপনার কিন্তু ৮০০-র উপরের আপনার দাম দিয়ে আপনার কিনেছে, ৮০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত। উৎপাদন ব্যয় বাড়ছে এবং পাশাপাশি আমার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এখানে আপনার প্রতিষ্ঠিত হয়নি, আমার কেমিক্যাল কোনো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়নি, অথচ
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু 90% আপনার কিন্তু ব্যাকওয়ার্ড সাপোর্ট দিচ্ছে, অথচ আমাদের এখানে একটা শিল্প প্রতিষ্ঠানও গড়ে ওঠে নাই। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উল্টু চামড়ার দাম না দেওয়ার দায় চাপালেন মৌসুমী ব্যবসায়ীদের উপর। কোরবানির সময় দামটা বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় আমরা যেটা নির্ধারণ করে থাকি, সেটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে সিজনাল ব্যবসায়ীরা যেন খুব সহজে চামড়াটা কিনতে পারে, তাদের উদ্দেশ্যে কিন্তু চামড়ার দামটা নির্ধারণ করা। তো সেই ক্ষেত্রে কিন্তু ট্যানারি মালিকরা লবণযুক্ত চামড়াই কিনে, দামটা ওইভাবে দেওয়া হয়। তো আমরা মনে করি যারা সিজনাল ব্যবসায়ী তাদের জানা উচিত, বোঝা উচিত লবণযুক্ত দাম কত আর লবণ ছাড়া কত। নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালি বলেন, একদিনে সব চামড়া সংগ্রহ করা সম্ভব না। একদিনে এত পশুর চামড়া একদিনে বা এক সপ্তাহের মধ্যে এগুলো বা এক মাসের মধ্যে প্রসেস করা সম্ভব নয়। এটা একটা, আপনারা জানেন যে প্রায় 50% আমাদের টোটাল যে ক্যাপাসিটি তার 50% আমাদের কোরবানির ঈদ থেকেই আসে। সুতরাং আমি মনে করি এটা আর একটু আধুনিক ব্যবস্থাপনায় আমাদের যাওয়া উচিত, সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। দেশে মোট চামড়ার 50 ভাগই সংগ্রহ হয় কুরবানির ঈদে। তবে চামড়ার দাম দিন দিন কমে যাওয়ার যেসব কারণ ট্যানারি মালিকরা তুলে ধরলেন, বাস্তবতার সঙ্গে তার তেমন মিলই খুঁজে পাওয়া যায় না। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন দেশ জনপদ সংবাদ। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধ হয়ে পুলিশ সহ আহত হয়েছেন 10 জন। বুধবার সকাল 11টার দিকে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল কোম্পানির ও শাহজাহান মনার মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব অনেক দিনের। বুধবার ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান মনার লোকজনের উপর বন্দুক, টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন কমপক্ষে 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে গুলিবিদ্ধ হন এক পুলিশ সদস্য। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তখন আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু ওদের হাতে দেশি বিদেশি অস্ত্র ছিল, ওই অস্ত্র দিয়ে আমাদেরকে আক্রমণ করে এবং আঘাত করে। আমরা বাড়িতে আসছিলাম, আমাদেরকে টেরা দিয়ে, তাও দিয়ে, পিস্তল দিয়ে গুলি করে। এদের চিকিৎসা দিয়েছি, এদের অবস্থা একজনকে এখনো এক্সরে করতে পাঠিয়েছি, ব্লাড ট্রমা, উনি এখনো আসেনি। আসলে ওনার অবস্থা দেখে বোঝা যাবে পরবর্তী কি করা যায়। বিরূপ আবহাওয়ার কারণে পর্যটকের ভাটা বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতে। দর্শকের ব্যাপারে আরো তথ্য জানাতে নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। ঈদকে কেন্দ্র করে তো পর্যটক উপস্থিতি আরো বেশি হওয়ার কথা ছিল, কম কেন বিনোদন কেন্দ্রগুলোতে উপস্থিতি? কি তথ্য রয়েছে জানাবেন। ঈদের টানা ছুটিতে আসলে বান্দরবান যে পর্যটন স্পটগুলো রয়েছে, পর্যটন স্পটগুলোতে আশানুরূপ পর্যটকের আসলে আমরা তেমন উপস্থিতি দেখতে পাচ্ছি না। আমি এই মুহূর্তে যে স্থানটিতে আছি এটি হচ্ছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের উপবন পর্যটন কেন্দ্র, যেটি খুব কক্সবাজারের নিকটবর্তী একটি পর্যটন স্পট। বান্দরবানের যদি বলি, বান্দরবান সদর উপজেলায় যদি নীলাচল, নীলগিরি, মেঘলা এবং শৈলপ্রপাত এই পর্যটন স্পটগুলোতে পর্যটকের তেমন উপস্থিতি না থাকলেও আমরা গতকাল দেখেছি এই পর্যটন স্পট অর্থাৎ উপবন পর্যটন কেন্দ্রে কিছু পর্যটকের উপস্থিতি ছিল গতকাল। আজকে আসলে বৈরী আবহাওয়া বিরাজ করছে, বৃষ্টি হচ্ছে, যার কারণে পর্যটকের যেই উপস্থিতি সেটি আমরা অনেকটা কম দেখতে পাচ্ছি। তবে কিছু দর্শনার্থী এখানে এসেছেন বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা থেকে, যারা এখানে যে ঝর্ণা রয়েছে ঝর্ণার পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। ছোট শিশুরা আসলে এখানে যেই রাইডগুলো রয়েছে রাইডগুলোতে খেলাধুলা করে সময় পার করছেন, কেউ দোলনায় চড়ে সময় পার করছেন, কেউ এখানে যে ঝুলন্ত সেতু রয়েছে এই ঝুলন্ত সেতুতে আসলে তারা সময় পার করছেন। এটি আসলে বান্দরবানের যে উপবন পর্যটন কেন্দ্র, এই উপবন পর্যটন কেন্দ্রটি একটি দর্শনীয় একটি স্থান। এখানে যদি বলি আমি ঈদ উল আজহা বা ঈদ উল ফিতর সহ বিভিন্ন বিশেষ দিনে এখানে পর্যটকের উপচে পড়া ভিড় দেখা যায়। আমরা যেটি আশা করেছিলাম এবারের ঈদ উল আজহার সময় এখানে পর্যটকের উপস্থিতি বাড়বে। আসলে এই পর্যটন স্পটটিতে অনেকটা যদি অন্যান্য পর্যটনের
সাথে যদি তুলনা করি, এখানে অনেকটা পর্যটকের উপস্থিতি রয়েছে, যারা পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে এখানে এসে ঘুরতে এসেছেন। এখানে যে ঝুলন্ত সেতু রয়েছে, যেটি নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, এই পর্যটন স্পটটি আসলে সম্প্রতি সময়ে যে পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে। যারা ভ্রমণ পিপাসু পর্যটক রয়েছেন তাদের আসলে দৃষ্টি কাটছে এই পর্যটন স্পটটি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি গতকাল ঈদের দ্বিতীয় দিন এখানে প্রচুর পরিমাণ পর্যটকের উপস্থিতি ছিল। আজকেও এখন বেলা আসলে ঘনিয়ে আসছে, ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করেছেন। এখানে কিছুক্ষণ পর হয়তো পর্যটকের আরো উপস্থিতি বাড়বে, যেহেতু টানা ছুটি রয়েছে, ঈদের ছুটি। এই ছুটিটাতে আসলে পরিবার পরিজন নিয়ে তারা এখানে ঘুরে বেড়ান। বিশেষ করে যে এখানে যে ঝুলন্ত সেতু রয়েছে, ঝুলন্ত সেতুর নিচে যেই লেক রয়েছে, লেকে যে রাইডগুলো রয়েছে সেখানে তারা ঘুরে বেড়ান, নৌকায় করে ঘুরে বেড়ান। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একদম নিচে যেই লেকটি রয়েছে, এটি নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন একটি ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতুতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এসে আসলে এখানে ঘোরাফেরা করছেন, কেউ ছবি তুলছেন। ঝুলন্ত সেতুর এপার থেকে ওপারে তারা চলাচল করছেন। অনেককে দেখছি আমরা লেকের পানিতে, স্বচ্ছ জলের পানিতে তারা যে নৌকাগুলো রয়েছে, নৌকাগুলোতে তারা সময় পার করছেন। আসলে ঈদের যে ঈদ উল আজহার যে আনন্দ উপভোগ করার জন্য এখানে ব্যাপক সংখ্যক পর্যটকের উপস্থিতি আমরা আসলে সব সময় দেখতে পাই। আমরা উপজেলা প্রশাসনের যিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, তার সঙ্গে কথা বলেছি। যেহেতু বান্দরবান আপনি জানেন দীর্ঘদিন ধরে যে পর্যটকদের নিষেধাজ্ঞা একটি চলে আসছে সন্ত্রাসী বিরোধী অভিযানের কারণে, এই অভিযানটির ফলে এখানে পর্যটকের কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়টি আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চেয়েছিলাম। তিনি আসলে বলেছেন বান্দরবানের এই পর্যটন স্পটটি অর্থাৎ উপবন পর্যটন কেন্দ্রটি একদম নিরাপদ একটি পর্যটন স্পট। এখানে নির্দ্বিধায় মানুষ এখানে ঘুরে বেড়াতে পারেন, এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পাশাপাশি আমি যদি বলি বান্দরবানের অন্যান্য পর্যটন স্পটগুলো যদি আমি বলি রুমা, রুয়াংছড়ি, থানচির গভীরের যে স্পটগুলো আছে, এই স্পটগুলো যদি বাদেই দিই, বান্দরবান সদর উপজেলায় যে স্পটগুলো রয়েছে এখানে আসলে মানুষ নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যেখানে নিরাপত্তা বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে, এপিবিএন রয়েছে, পাশাপাশি বিজিবি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও রয়েছে, যার কারণে পর্যটকদের যেই নিরাপত্তার কথা বলা হচ্ছিল সেটি অনেকটা কম। তবে মানুষের ভয়টা আসলে এখনো কাটেনি, কেননা দীর্ঘদিন ধরে যে কেএনএফ এর সন্ত্রাসের কারণে এখনো পর্যন্ত মানুষের মাঝে যে ভয়, সে ভয়টি এখনো কাটেনি। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ নয়ন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বিরূপ আবহাওয়ার কারণে পর্যটকের তেমন উপস্থিতি দেখা যাচ্ছে না বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নয়ন। চাঁদপুর সদরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে একটি সামাজিক সংগঠন। বুধবার সকালে বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয় আলোর দিশারি ফাউন্ডেশন। এ সময় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ। এমন সম্মাননাকে পরবর্তী শিক্ষা জীবনের অনুপ্রেরণা হিসেবে দেখছেন সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন রামপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দর্শক, শেষ করব দেশ জনপদ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নারী সহ প্রাণ হারালেন 10 জন। চলছে উদ্ধার কাজ। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জ, পানিবন্দী লাখ লাখ মানুষ, সীমাহীন দুর্ভোগে নগরবাসী। এবং পানির দরে চামড়া কিনলেও ন্যায্য দাম দেওয়ার দাবি ট্যানারি সমিতির, উল্টো দুষলেন মৌসুমী ব্যবসায়ীদের। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজ। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।